আমি বললাম হ্যাঁ আসুন, আমরা ওখানে যে আমাদের এলাকায় তারাসমুদ্র পার্কের সামনে আমরা ওখানে একটা বিশাল, মানে অন্তত সংখ্যা বলে দিতে পারি 500 থেকে বেশি ব্যবসায়ীরা, আর এই যে আপনি বাঙালি অবাঙালি সব ধরনের লোক, বাঙালিও ছিলেন, রাজস্থানী সমাজের একটা বড় অংশ ছিল, আর হিন্দি ভাষাভাষী যাকে আপনারা বিহার ইউপি বলেন তারাও একটা অংশ। 500 বিজনেসম্যানকে আমরা ওখানে জামায়াত করে ওই স্বতঃস্ফূর্ত, শুধু আমরা বললে গিয়ে বললাম যে আজকে বিমানদা আসছেন আমার, বলে আরে এ তো কিদন্তি পুরুষ, আমরা নিশ্চয়ই যাব। আর আপনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে এই গুন্ডার আজকে সমাপ্ত করার জন্য আমরা রাস্তায় যাব, হাঁটবো, হেঁটেছে। বিজনেসম্যান মানে ওদেরকে লুট কি করা করা যায়, এই চিন্তা এই সরকারের মাথায় ঢুকে পড়েছে। আর ওরা সব থেকে দহন করতে বিজনেস কমিউনিটিকে ভালোবাসে, যে এদেরকে দহন করা উচিত, যেহেতু ওরা শান্ত কমিউনিটি, বেশি প্রতিবাদ করেন। এই দুদিন আগে আমাদের এলাকায় আমাদের চিফ মিনিস্টার, মানে আমি এত জানি না যে আমি কত বড় লোক হয়ে গেছি, এটা একটা উল্লেখনীয় কথা আপনাকে আমি জানাতে চাইছি যে আমি তো একটা ছোট মোটো কার্যকর্তাই মনে করি, সিপিএম পার্টির একটা কার্যকর্তা হিসাবে, কিন্তু লোকদের মধ্যে এরকম চর্চা রয়েছে, মানে দুটা মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে ওই সত্যনারায়ণ পার্কে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি আর ইউপির মুখ্যমন্ত্রী যোগী যোগী ওকে ওখানে এসে আমাদের বিরুদ্ধে প্রচার করতে, ওদেরকে ও যে প্রার্থী তো মানে মনোবলটাই ভেঙে গেছে, ওরা নিজে নিজে বড় বড় লোকদেরকে নিয়ে এসে আমাদের খেলা প্রচার করছে। হে নূতন দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে বসে আছি আমরা এখন। রবীন্দ্রনাথের এই অমর পংক্তি আমার ভীষণভাবে মনে পড়ছে। বৈশাখের এই মধ্য দুপুরে সূর্য মধ্য গগনে সিপিআইএম এর নতুন জন্ম জোড়াসাঁকোতে। কারণ এই বিধানসভা কেন্দ্র সিপিআইএম নিজের প্রতীকে লড়াই করছে এবং স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বারবার করে দাবি করছেন যে এই কেন্দ্রে এই সাদা জামা পরিহিত মানুষটি ভরত রাম তিওয়ারি, তিনি হলেন ডার্ক হর্স। আমরা কথা বলবো, আপনাদের সঙ্গে আলাপ করাবো ভরত রাম তিওয়ারি। দীর্ঘ 4 দশকের বেশি তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, পার্টি সদস্য। তিনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম এর হয়ে। এই কেন্দ্রে এর আগে আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করতো বামফ্রন্টের পক্ষ থেকে, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছে, সিপিআইএম কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি। রাজনীতি দীর্ঘদিন করছেন, নিশ্চয়ই করছি। ভোটে লড়াই করার অভিজ্ঞতা প্রথম। প্রথম দুগ্ধ ব্যবসায়ী এবং গার্মেন্ট রেডিমেড গার্মেন্টের ব্যবসা করেন, সেখান থেকে নির্বাচনী রাজনীতি রিস্ক মনে হচ্ছে না? না, এরকম কোনো রিস্ক নেই, যেহেতু আমি তো বিগত 40 বছর থেকে রাজনীতি ক্ষেত্রে কাজ করতে এসেছি, ডিওয়াইএফআই থেকে। আর তারপরে এলাকায় লোকদের যে, যেহেতু এলাকা মানে এলাকা কি, ও আমার বাড়ি, ওখানে ব্যবসায় সবকিছু, ওখানকার লোক মানে আমার ঘরের লোক মতন, তার সঙ্গে নিয়ে তাদের সমস্যা নিয়ে তার সমস্যা না, ওটা তো আমার, ওদের সঙ্গে আমারও সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা পর পর ওখানে ইলেকট্রিকের, যেহেতু খুব ঘনীভূত এলাকা, আপনারা সব জানেন, কনজেস্টেড এলাকা, সে সব সময় এই গরমকাল এসেই লাইন ফল্ট হতে আরম্ভ করতো। সে ব্রিটিশ সময়ের ওই লাইন, ট্রান্সফরমার নেই, নতুন ব্যবসায় বাণিজ্য বাড়তে আরম্ভ করলো, তো ওখানে অনেক সমস্যা, জলের সেই সময় পূর্ণ সময়ের সব পাইপ লাইন, তাকে নিয়ে আমরা আন্দোলন করলাম ওখানে। সিএসসির কর্তাদেরকে, যারা হেড, যাকে কোনো দিন কেউ বিরোধী দল কিংবা যেহেতু আমার ওই অঞ্চলগুলো আরম্ভ থেকে কংগ্রেস বিজেপি মাইন্ডেড লোকদের ঘাঁটি বলে জানা যেত, তাও কিন্তু আমি ঘরের ছেলে হয়ে, ঘরের লোক হয়ে আমি ওখানে রাজনীতি করতে আরম্ভ করলাম। আর এদের সব সমস্যা নিয়ে পর পর আমরা নাগরিক কমিটি, ওখানে নাগরিক সম্মেলন মাধ্যমে আমরা করলাম, সে মঞ্চ নিয়ে আমি অনেক কাজটা ওখানে করেছি, তার জন্য লোক আমাদেরকে
নিজের ঘরের লোককে খুব ভালোবাসে। এর জন্য আমার কোনো সমস্যা নেই ওখানে রাজনীতি করতে। আর আমি রাজনীতি করতামও না, আমি তো আমার লোকের সেবা ভাব করতে এটা মানে এই আমার অভিজ্ঞতা রয়েছে যে ওদের কাজ নেই ওখানে, যেহেতু আমিও বাসবাসী ওখানে, আমার ব্যবসায়, এর জন্য ওখানে করতে আমার কোনো অসুবিধা আছে। এই বড়বাজার অঞ্চল 11টা ওয়ার্ড নিয়ে আপনার এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র নিশ্চয়ই গঠিত। বড়বাজার অঞ্চলের একটা বৃহৎ অংশের মানুষ, তারা নন বেঙ্গলি, তারা কেউ বিহার, কেউ উত্তরপ্রদেশ, মূলত হ্যাঁ, এই দুটো জায়গা থেকেই তারা রাজস্থানে তারা মাইগ্রেট করেছেন, তারা এখানে এসেছেন, তারা এখানকার ভোটার। এরকম একটা পাবলিক পারসেপশন, একটা নোশন আছে যে সিপিআইএম এর এই অংশের ভোটারের মধ্যে ইনক্লুশনটা একটু কম, বিজেপি বা তার আগে কংগ্রেস, এখন তৃণমূল, অবাঙালিদের মধ্যে একটুখানি প্রভাবটা বেশি। আপনি নিজে অবাঙালি, আপনি কি বিহার না ইউপি? না, আমি রাজস্থান। আপনি রাজস্থান। তো মিস্টার তেওয়ারি, আপনি কেমন সাড়া পাচ্ছেন নন বেঙ্গলি ভোটারদের মধ্যে? যেহেতু আমি নিজেই নন বেঙ্গলি, কিন্তু যদি এখন বলা যায় কি আমার জন্ম কলকাতায়, আমার পূর্বপুরুষ এখানে 150 বছর 120 বছর থেকে রয়েছে, তাহলে আমি যদি জন্ম থেকে যদি বাঙালি হওয়া, তা আমার তো জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, বাসস্থান এখানে, আর আমার কোথায় কিছুই নেই। এটাই তো আমার জন্মভূমি, কর্মভূমি। আর দ্বিতীয়, এখানকার লোক যারা, যে আপনি কোশ্চেন করেছেন যে অবাঙালি তো আমার ঘরের লোক, তো ওখানে দ্বিধা কিছুই নেই। কিন্তু বাঙালি যে আমাদের 22-23 নম্বর ওয়ার্ডে অনেক, আজকে অনেক কম হয়েছে, কিন্তু বড় সংখ্যাতে বাঙালিরা রয়েছেন। তার সঙ্গে আমার পড়াশোনার সময় থেকে অনেক বাঙালিরা, মানে ছেলেগুলো আমার সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল, তার বাড়িতে আসা যাওয়া, ও আমাদের বাড়িতে আসা যাওয়া, একটা মানে সে যে বাঙালের যে এথিস ছিল, যাকে আমরা বলতে পারি যে ও তো ভালো, আমি যে কোনো ইন্ডিয়াতে কোনো স্টেটে দেখতে পারতাম না। আজকে সেটা আমার নষ্ট হয়েছে, মানে এই ভাবনাই ছিল না বাঙালি বাঙালি কমিউনিস্ট, এই কংগ্রেস কিংবা এইসব। হ্যাঁ, ভোটের সময় আসতো লোকরা, নিশ্চয়ই সব আলোচনা চেতনা করতো। এক সময় তো ইন্ডিয়াতে স্বাধীনতার সময় পর তো সবই কংগ্রেসই ছিল। তারপরে এটা যেভাবে রাজনীতিক জনমানস ভিতরে দিয়ে ওদের অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা হলো, এই চেষ্টা দিয়েই তো কমিউনিজমটা আরম্ভ হলো। আমিও যে, আমার বাবা উনিও মানে আগে তো কংগ্রেসই ছিলেন, কিন্তু এই এমার্জেন্সি কাল সময় যে গুন্ডা রাজ এখানে হতে আরম্ভ হলো, যে অঞ্চলে কংগ্রেসি গুন্ডারা মদ খেয়ে দোকানদের গালা থেকে, যেটা যাকে মানি বক্স বলে, ওখান থেকে গিয়ে টাকাটা নিয়ে, মানে কোনো ওর অস্তিত্বই নেই, দোকানদার টাকা নিয়ে নিচ্ছে, সামানগুলো নিয়ে নিচ্ছে, আর গালাগাল, প্রচন্ড গালাগাল দিত। তা নিয়ে পুরো এলাকাই তো আমাদের সেই বড়বাজার এলাকায় তো কমিউনিস্ট পার্টির সঙ্গে দাঁড়িয়েছিল সেই সময়। আর সেটা এখনো অনেক লোকরা সামনে ভয়তে, আজকে যা বাতাবরণ করে দিয়েছে এরা, ভয়, সেই আমি মনে করছি সে 77-76 আজকে সে বাতাবরণটাই আমরা দেখতে পাচ্ছি, সেই গুন্ডারা, সেই তোলাবাজি। আর সব থেকে বড় কথা, এ তো এদের নিষ্ণাত আছে, কংগ্রেস টিএমসি তো তফাৎ কিছুই নেই, কিন্তু এই যে সাম্প্রদায়িক দল বিজেপি, এদের যে ওই বড় বাজারে, আমি যেহেতু জন্ম হলো, পড়াশোনা হলো, আর বড় হলাম ওই গলি এলাকায় দিয়ে, মানে এখন আমরা ওই গলি থেকে বেরোই তো এটা মনে পড়ে যে কিছু দোকান তো চলার জন্যই চলছে। আর দ্বিতীয় যে হোলসেলের বিজনেস আমাদের ছিল সকাল থেকে, কাউকে আপনি জিজ্ঞাসা করবেন, এক সময় ছিল লোকরা বড় বাজার যাওয়ার মানে একটা যে কাজ আছে, যেতে হবে, যাব, ও তো কনজেস্টেড আর জনবহুল এলাকা ছিল। আজকে আপনি যান, রাস্তাঘাট খালি আছে, দোকানে কাস্টমার নেই। হোলসেলের একটা বিরাট এশিয়ার বড় মন্ডি ছিল, সে এশিয়ার বড় মন্ডিকে শেষ করার চেষ্টা চলছে বিজেপি পক্ষ থেকে। কেন? আদানি আম্বানির হোলসেল ব্যবসায় ওর হাতে গিয়ে ওই মল থেকে যে আজকে আপনি 200 টাকা একটা জামা কাপড় কিনতে পারেন,
সেটা শেষ করে দেওয়ার পর 2000 থেকে আপনাকে কিনতে হবে, আপনার জেব থেকে টাকা নিয়ে ওরা আপনাদেরকে যে জনসাধারণ লোকরা যারা আছে তাকে নষ্ট করে আর্থিক রূপে গোলাম করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আহ, আপনার তো এই অঞ্চলের লার্জেস্ট ডেয়ারি নেটওয়ার্ক এবং রেডিমেড গার্মেন্টস একটা বেশ বড় কারবার আপনার। আছে। তো এই যে ডেয়ারি নেটওয়ার্ক অর্থাৎ আপনার মানুষের মধ্যে যোগাযোগটা খুব বেশি, এটা ধরে নেওয়া যেতে পারে। এই পরিচিতি কি আপনাকে কোনোভাবে সাহায্য করবে? হ্যাঁ, নিশ্চয়ই করবো। এই কিছুদিন আগে মানে এই নির্বাচনী ব্যবস্থাতে আমাদের শ্রদ্ধেয় বিমানদা মানে নিজে বললেন যে তোমার এলাকায় যাব আমি প্রচার করতে তোমার জন্য। আমি স্বাগত করলাম, আমি বললাম হ্যাঁ আসুন। আমরা ওখানে যে আমাদের এলাকায় তারাসুন্দর পার্কের সামনে আমরা ওখানে একটা বিশাল মানে অন্তত সংখ্যা বলে দিতে পারি 500 থেকে বেশি ব্যবসায়ীরা, আর এই যে আপনি বাঙালি সব ধরনের লোক, বাঙালিও ছিলেন, রাজস্থানী সমাজের একটা বড় অংশ ছিল, আর হিন্দি ভাষাভাষী যাকে আপনারা বিহার ইউপি বলেন তারাও একটা অংশ। 500 বিজনেসম্যানকে আমরা ওখানে জামায়াত করে ওই স্বতঃস্ফূর্ত শুধু আমরা গিয়ে বললাম যে আজকে বিমানদা আসছেন, আমার বল আরে এ তো কিদন্তি পুরুষ, আমরা নিশ্চয়ই যাব। আর আপনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে এই গুন্ডারাজকে সমাপ্ত করার জন্য আমরা রাস্তায় যাব, হাঁটবো, হেঁটেছে মানে তাও এটা এই সংখ্যাটা বাড়তে পারত, কিন্তু ভয় এরকম আছে রাজস্থানী কিংবা আপনি এটা বলুন বিজনেস কমিউনিটি, ওরা বিজনেস করে, ওদেরকে তো সরকার থেকে একটা মানে বাতাবরণ এরকম দরকার যাতে ওরা নৃশংস ভাবে একটা বিজনেস করতে পারে, কিন্তু সে ভয় বাতাবরণ, তাতে জিএসটি নামে যে অফিসাররা ওখানে ওদেরকে বেঈমান চোর সাবিত করার চেষ্টা করে, মানে একটা যে বিজনেসম্যান মানে ওদেরকে লুট কি করা যায় এই চিন্তা এই সরকারের মাথায় ঢুকে পড়েছে। আর ওরা সব থেকে দহন করতে বিজনেস কমিউনিটিকে ভালোবাসে, যে এদেরকে দহন করা উচিত, যেহেতু ওরা শান্ত কমিউনিটি, বেশি প্রতিবাদ করে না, ওরা রাজনীতিদেরকে মুখে দেখে তাকিয়ে থাকে যে ওরা আমাদেরকে সাহায্য করবে, কিন্তু কোনো সাহায্য নেই। এই দুদিন আগে আমাদের এলাকায় আমাদের চিফ মিনিস্টার, মানে আমি এত জানি না যে আমি কত বড় লোক হয়ে গেছি, এটা একটা উল্লেখনীয় কথা আপনাকে আমি জানাতে চাইছি যে আমি তো একটা ছোট মোটো কার্যকর্তাই মনে করি, সিপিএম পার্টির একটা কার্যকর্তা হিসাবে, কিন্তু লোকদের মধ্যে এরকম চর্চা রয়েছে মানে দুটা মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে ওই সত্যনারায়ণ পার্কে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর ইউপির মুখ্যমন্ত্রী যোগী ওকে ওখানে এসে আমাদের বিরুদ্ধে প্রচার করতে, ওদেরকে ও যে প্রার্থী তো মানে মনোবলটাই ভেঙে গেছে, ওরা নিজে নিজে বড় বড় লোকদেরকে নিয়ে এসে আমাদের খেলা প্রচার করছে। এখানে তো মৈথিলি ঠাকুর গানও করে গিয়েছেন। হ্যাঁ, আমার 22-23 করে নেই, কিন্তু হ্যাঁ উনি আমাদের এই 11 ওয়ার্ড মধ্যে উনি এসেছিলেন। আচ্ছা, আমি একটা খুব সিরিয়াস প্রশ্ন আপনার কাছে, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে ব্যবসা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে। তো বড়বাজারের ব্যবসা শুকিয়ে যাওয়ার কারণটা কি এবং এটাকে রিভাইভ কি করে করা যায়? তোলাবাজি, গুন্ডাবাজি, বিজনেসকে মানে যেটা বিজনেস কমিউনিটি আছে এটা নিজে লড়াই করতে চায় না, এদের বিজনেস নিয়ে সকালে এসে দোকান খোলে, মালটাল বিক্রি করে, রাত্রি ওদের কাজ আছে একটা শান্ত হিসাবে ওরা হিসাব মিলিয়ে আপনার নিজের তো বাড়িতে চলে যায়। কিন্তু যখন সরকার মনে করছে তাকে কি এরা বেঈমান আর এদের কাছে শুধু কত মুনাফা কমাচ্ছে, সে মুনাফার জায়গা এখন শেষ হয়ে গেছে। সকালে বিজনেসম্যান দোকান খোলে, রাত্রি যে সময় দোকানটা বন্ধ করে বাড়ি যাবার সময়, যেটা दुकानকে আমরা বন্ধ বলি না, আমরা दुकानকে बढ़ाना बोलते हैं हम लोग हिंदी में, दुकान को बढ़ाना यानी बंद करना ही है, लेकिन उसका हम लोग बंद मतलब बड़ा खराब समझते हैं। तो दुकान बढ़ाने के समय जब वो हिसाब मिलाते हैं তার সময় মুনাফা তো ছেড়ে দিন, শুধু চিন্তা বসে যে কালকে আমরা এখন কি করব, নিজেকে কি করে বাঁচাবো, এই শ্রমিকদের টাকাটা কি করে দেব, এই বিজলি যে পাখা চলছে বিজলি জ্বলছে এদের টাকা কি করে শোধ করব,
এই টেনশন নিয়ে ওরা রাত্রি দোকানকে বাড়ায়। আর যে অপেক্ষা করে যে ঠিক আছে এই টিএমসি সরকার তো এই নীতি নিয়ে চলে, একটা বড় অংশের একটা মাথায় ছিল যে বিজেপি যে বিজনেস কমিউনিটিকে ভালোবাসে, কিন্তু ওখানেও কোনো সারা পাচ্ছে না ওরা। ওর মানে জিএসটি যাকে এ বিজেপি বলেছিল, নরেন্দ্র মোদী বলেছিলেন, এদের সব নেতারা বলেছিল যে জিএসটি কোনোভাবে আমরা সরকারে এলে এটা লাগু হতে দেব না। কিন্তু দেখা গেলে পরবর্তী সময় এই নরেন্দ্র মোদী রাত্রি 12টার পর সংসদ ভবনে ঢোল নাগাড়া বাজিয়ে জিএসটি লাগু করলো। আবার বললো যে এটা এই উৎসব আছে, এটা উৎসব মানাও। আমার গলায় ফাঁসি লাগছে আর আমাকে বলা যাচ্ছে যেটা এটা উৎসব করুন। বিজনেস কমিউনিটি পুরো রাস্তায় নেমেছিল, কোনো শুনবাই নেই। বিভিন্ন প্রকারের লোকদের শিষ্টমন্ডলটা গেছে, ওদের কাছে আপিল করেছে। এখন যারা মানে কিছু করে বিজনেস চালাচ্ছে তার হিসাব কিতাব, আমি মাল বিক্রি করে দিলাম, আমাকে তো এমনি আমি তো কাস্টমার পাচ্ছি না। হোলসেলের বিজনেস, বিলটা কেটে দিলাম, ধারে মাল বিক্রি করলাম, বিল কাটলে জিএসটি লাগু হয়ে গেল। এখন মালটা ফেরত আসছে 3 মাস পরে, আমি টাকা জমা দিচ্ছি। অনেক এর মধ্যে জটিলতা আছে, সেটাও এরা বিজনেস কমিটি ওদেরকে বললো এই জটিলতা গুলো আপনি অন্তত শেষ করুন। তাও কিন্তু কোনো শুনবাই নেই। এই দুটাই মানে যেটা ক্ষমতাবান সরকার, দুটাই বিজনেস কমিউনিটিকে দেখতেই চাইছে না। একজনের টাকা তোলার, আর এক সরকার যে বিজেপি আছে তার তো নীতি এটাই আছে যে এই কমিউনিটি ট্যাক্স দিচ্ছে না, আমাদেরকে আদানি আম্বানি দরকার যারা মোটা মোটা ট্যাক্সও দিচ্ছে, আর আমার বন্ডে ইলেকট্রাল বন্ডেও টাকা দিচ্ছে, আর টেবিল নিচেও টাকা দিচ্ছে। এর জন্য এটা দুজনই বিজনেস কমিউনিটিকে পানাপতে দেবে না। বিজেপি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং ব্যবসায়ী যারা, বিশেষ করে আমি আবারও নন বেঙ্গলি কথাটায় বারবার জোর দিচ্ছি, কারণ সত্যিকে তো কোনোভাবে অস্বীকার করা যায় না। বিহারেও বিজেপির সরকার, ইউপিতেও বিজেপির সরকার, এনডিএ সরকার। তো সেখানে দাঁড়িয়ে আপনার এমনটা ভাবার কারণ কি? আপনার গতবারে তো খুব কম ভোট ছিল, সেখান থেকে আপনি যে এবারে বলছেন যে এত মানুষ আপনার পক্ষে আসছেন বা কিছু ব্যবসায়ীরা আপনার পক্ষে থাকেন, এবং এর কারণটা? এর কারণ এটাই আছে, দেখুন আমরা গঠবন্ধন ধর্ম নিভাতে গেলে আমার পার্টি বিগত মানে 15 বছর থেকে আমরা কোনো ক্যান্ডিডেট, নিজে পার্টি থেকে কোনো ক্যান্ডিডেট ছিল না। এই গঠবন্ধন ধর্ম নিভাতে গেলে কখন কংগ্রেসকে, কখন রাজদকে, কখন এদেরকে এরা টিকিটটা দেওয়া মানে দিয়েছেন। ওরা যেরকম টিকিটকে সদুপয়োগ না করে, ওরা তো কোথায় কোথায় কাউকে নিজের, যার এলাকায় কোনো জানাশোনা নেই, এলাকায় কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা তো সিট দিয়েছি পার্টিকে, ওর পার্টি কাকে দাঁড় করাবে ওদের কাজ। ওরা যেরকম লোককে দাঁড় করিয়েছে তাতে পরিস্থিতি মানে অল্পই ছিল, তাও কিন্তু আমরা ওদেরকে যত পারলাম চেষ্টা করে আমরা কাজ করেছি ওদের। সে দিকে দেখে জনতা 15 বছর মধ্যে আমার থেকে মানে পর নিরাশ হয়, ওই প্রার্থী দেখে ওরা কোনো মানে সরিয়ে গেছে। এবার কিন্তু পার্টি বুঝেছে যে না, আমাকে নিজের ক্যান্ডিডেট দিতে হবে। ও প্রার্থী দিয়েছে, হ্যাঁ বেশ আছে। আমরা চেষ্টা করছি যে লোকরা এদিকে ওদিকে চলে গেছে, তাদের মধ্যে আমরা যাচ্ছি, আর খুব ভালোই ওদের সমর্থন প্রাপ্ত করছি। আর ওরাও খুশি হচ্ছে যে না, হ্যাঁ অন্তত পার্টি নিজের ক্যান্ডিডেটকে দিয়েছে, আমরা এবার পার্টির সঙ্গে থাকবো, লড়বো, ভোট দেব। আপনার মূল মুদ্রা কি এবার? আমার মূল মুদ্রা তো এটাই আছে যে এই অঞ্চলের বিকাশ, ওরা যা বলছে বিকাশের কথা তো সবাই বলবে, নিশ্চয়ই স্পেসিফিক্যালি জানতে চাইছি কি রোড ম্যাপ ভেবেছে? রোড ম্যাপ মানে প্রথমটা তো যে অঞ্চলের যে 34 বছর মধ্যে আমরা একটা সুস্থ বাতাবরণ তৈরি করেছিলাম বিজনেস কমিউনিটিকে বাড়াবার জন্য, ওদের সিনা টানে ওরা বিজনেস করতে একটা পাটরিতে গাড়ি এসেছিল, যে লোকদের যে নাগরিক সুবিধা পাওয়ার যে কথা ছিল, সে আমরা অনেকটা কিছু করেছিলাম।
তাকে সব এরা এই 15 বছর মধ্যে শেষ করে দিয়েছে। তাকে প্রথম কাজটা আছে যে ওই জায়গাগুলোকে আমরা স্টার্ট, শূন্য থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। তাহলে এই প্রথম কাজ হচ্ছে নাগরিক সুবিধা, যে আপনি দেখতে পারবেন বড়বাজার ঘনীভূত এলাকা জোড়াসাঁকোর তার থেকে মানে কিছুই কম হতে পারে বৃহত্তর এলাকায়, একদমই। কিন্তু আপনি এই জাল জঞ্জাল দেখবেন, কেবলের তার, যাকে আমরা মানে সোজা ভাষায় বলি যে তার কেবল দিয়ে পুরো জঞ্জাল এরকম হয়েছে। আর আমরা উঠতেই দেখি পরপর খবর কাগজে যে আজকে ওখানে আগুন লেগে গেছে, আজকে ওখানে লেগেছে। এটা সিস্টেম করা। দ্বিতীয় সিস্টেম করা, যারা ওই হকার গুলো আছে ওখানে আমরা বলেছি বন পরিচয় মতন একটা বিল্ডিং করে ওদের একটা মান মর্যাদা করে একটা দোকান করার, একজন সরকারি নিয়োগ করব, 6,000 টাকা থেকে কম আমরা এই যে ভাতাগুলো এরা দিতে মানে দিচ্ছে এই সরকার, তাকে 6,000 অবধি আমরা নিয়ে যাব। এই সব কাজটাই বেছে বেছে এই কাজটা আমার প্রথম মুদ্রা, যাকে নিয়ে আমরা ওখানে লোকরাকে সুবিধা দিতে। দ্বিতীয় যে মর্যাদা, যে লোকদের এখন ভয়গ্রস্ত করে মর্যাদাটা কেড়ে নিয়েছে। আপনি মানে এটা লাইন আউট অফ লাইন আমি বলছি, কিন্তু আমাদের রাষ্ট্রপতি কালাম সাহেব উনি যে মিসাইল বানিয়ে পার্সোনালি আমাদেরকে কি দিলেন, তো রাষ্ট্রকে দিলেন, কিন্তু রাষ্ট্র এটা মনে করলো যে না আমরা রক্ষাতে আমরা ক্যাপেবল হলাম, মানে মর্যাদা দিল। এই যে মর্যাদা এখন যে কেড়ে নিয়েছে এলাকার লোকদের, মানে এত রকম ভয় করে দিয়েছে, লোক আত্মসম্মানটা ভুলে গেছে। সে মর্যাদা প্রথম কথা হওয়া উচিত, যে ও ইচ্ছা করে যে না আমি এই এমএলএ আমার, আর এই নেতা নেই আমার ভাই, এর নেতা নেই আমার বেটা, এ করে এখন যা এমএলএ রয়েছেন তাকে তো স্কোয়ার ফিট এমএলএ করে সবই পরিচিত। এলাকাতে যদি আপনি কথা করবেন যে এই এমএলএ কে, বলে ওই স্কোয়ার ফিট এমএলএ বিবেক গুপ্তা, এরকম ওর পরিস্থিতি হয়েছে। আমার যে কাউন্সিলর যে এখন প্রার্থী হয়েছেন 23 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলরও আছেন উনি, সে মানে টাকা তোলার সময় মানে যেরকম ওদের মহারত হাসিল লোকরা সব বুঝে গেছে। আর উনি বলছেন আগে ইস্তেমাল করো তব বিশ্বাস করো। 15 বছর থেকে তো আমরা ইস্তেমাল করছি, কোনো তো কিছু আমরা দেখতে পারলাম সামান্য নাগরিকের সুবিধা। তারপরে যদি আমরা ডিমান্ড করি তাহলে ওই তো কর্পোরেশন কাজ, আমি তো বিপক্ষে আছি, আমি তো বিজেপি কাউন্সিলর। এই জবাব হওয়া উচিত নেই। তুমি পাবলিক ওদেরকে একটা জিম্মেদারি দিয়েছে, তুমি লড়ো ওখানে, তুমি পাবলিককে জানাও যে আমরা এই সব ডিমান্ড করছি কিন্তু আমরা শুনवाई করছে না। এই সব না করে যেখানে টাকা পাবে ওখানে সবকিছু হাজির, আর না হলে না আমি তো বিপক্ষের লোক। এই দুটাই প্রার্থী উনি আদরণীয় বিজয় উপাধ্যায় জি, সে 20 নম্বর ওয়ার্ড থেকে উনি কাউন্সিলর, আর মাননীয় প্রিয় বিজয় ওঝা ইনি 23 নম্বর থেকে আমাদের কাউন্সিলর। দুজনের আগে ইস্তেমাল করো। আমরা তো দুজনকে দেখলাম, কোনো 20 নম্বরতে কোনো কিছু হয়নি, আর 23 নম্বর তো দীর্ঘদিনে तमाम সমস্যা এখনো রয়েছে, কোনো কাজ করলে না। আমি এই সব কাজগুলো প্রথম বিধায়ক হলে আগে তো মর্যাদা দেব, তারপরে ওদের সঙ্গে বসে ওদের যে ছোট ছোট, কোনো বড় কথা নেই, অনেক ছোট ছোট কথাই আছে, তাকে আমি শুনে ওদের কাজটাকে করতে এটা আমি অগ্রসর। আমার একেবারে শেষ প্রশ্ন, লাস্ট বাট নট দ্য লিস্ট এট অল, নো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জোড়াসাঁকো, হুম, বিশ্বমানব রবীন্দ্রনাথ, এই বিধানসভার সঙ্গে তার জন্মস্থানের নাম জড়িত। হুম। রবীন্দ্রনাথ সম্পর্কে আপনি কি রবীন্দ্রনাথ কিছু পড়েছেন, কিছু রবীন্দ্রসঙ্গীত শোনেন বা কিছু, বা আপনার প্রায় 50% বাঙালি ভোটার, তাদেরকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? আমি প্রথম কথা আপনাকে এটা জানাতে চাইছি যে আমার যে প্রথম নির্বাচনী আমি যাত্রা বের করলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করেই। আমি প্রথম, যেহেতু উনি আমার এলাকায়, মানে আমার বাড়িতে হাঁটলে 5 মিনিট মধ্যে আছে, বাচ্চা থেকে আমরা তো ওই ওনার স্মৃতি নিয়ে ওনার আদর্শ নিয়ে আমরা দ্বিতীয় মানে এটা আমি নিজের প্রশংসা হয়ে যায়, কিন্তু আমিও মানে আবৃত্তিটা লেখা করি হিন্দিতে। আচ্ছা। হ্যাঁ, তো আমার তো মানে আদর্শ বলুন কিংবা আমার কুলের বড় একজন বলুন, কি বলবো, আমি তো কোনো কথা বলতে মানে আমার তো হাতই ও
মানে চরণ দিয়েই যেতে পারছেন না, তাই তো। তাহলে ওর কথা আমার বলা, আমি একটা ছোট্ট লোক, তার আর শুধু রবীন্দ্রনাথ নেই, আমার এটা গর্ব যে আমাকে পার্টি আমাকে এই এলাকাতে দান করেছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাসস্থান, একদম এখানে আপনার বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এখানে কাছেই সিমলায় বিবেকানন্দ। বিবেকানন্দ একদম। আছেন। মানে কি বলা যায়, এই সিমলার দত্তবাড়ি। এখন আমি বলতে গেলে আমার আমি জানি না সিমলার দত্তবাড়ি আপনার এলাকার মধ্যেই পড়ে কিনা। বলেন, মানে ওই কিন্তু কাছেই, একটু হয়ে একদমই যায়, কাছে। কিন্তু ওই এলাকায় আছে। হ্যাঁ একদমই কাছে। এই নির্বাচনী হতে পারে, কিন্তু চেতনায় মান দিয়ে আমরা মানে এই মহাপুরুষকে মানে দক্ষিণেশ্বর হতে পারে আমার থেকে বার, কিন্তু দক্ষিণেশ্বরকে বাদকে দিয়ে কলকাতার কল্পনা করতে পারবো, তাই তো। হতে সিমলার দত্তবাড়ি কাছেই। হ্যাঁ, আর দ্বিতীয়, এরা কিন্তু কথা করে সব সময়, কিন্তু এরা, আমি এটা প্রশ্ন তুলেছিলাম, অনেকবার তুললাম, যে এদের যে বাসস্থান তার মানে কত আমরা এই অতীজ, যেটা আমরা আগামী আবার যে প্রজন্ম আসবে, যা ছেলেগুলো মেয়েগুলো আসবে, তাকে তো ট্রান্সফার করা আমাদের দায়িত্ব। যে এই কলকাতা ছিল, এই যে রেনেসা হয়েছিল, তাতে জাত পাত আমরা শেষ করতে পারলাম, যেটা পুরো ইন্ডিয়াতে কোথাও নেই। এই জাগ্রত স্থান জোড়াসাঁকো ছোট স্থান নেই, অনেক বড় স্থান। আর একে কথা বললে তো টিএমসি তো মমতা জি আপনি শুনেন, ওই নাম নিয়ে ওরা তো করে, কিন্তু ওদের জন্য কি করেছে, তার স্মৃতি রক্ষার জন্য কি করেছে? কিছু করেনি। এই বিজেপি, উনি এলে মোদিজি, ওই আমি তো এই রামকৃষ্ণ মিশনতে যুক্ত আছি, কিন্তু কি করেছে? এই যোগীজি এখন বলে গেছে, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে, এ মানে কিছুই জানে না এরা, বাঙ্গাল জন্য এরা কিছুই জানে না, বাঙালিকে রিলেট করার চেষ্টা করছে। তাহলে মানে কি বলবো আমি, এদের দয়া ছাড়া আর কিছু আসে না আমার, যে ঠিক আছে ভাই, এরাও আমাদের অন্তত ভারতীয়, তো ঈশ্বর এদের বুদ্ধিতে, এরা কিছু ওদের কাছে শিখুক, পড়াশোনা করুক। আমার স্বামীজির মানে এর থেকে বড় লোক কেউ হতে পারে না। ওরা ওর কোট নিয়ে গর্ব সে কও আমি হিন্দু হ্যাঁ, এ কিন্তু বলতে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা যা কাজ বলে গেছে, যে মানুষ মারা সেই সময় যে আকাল হয়েছিল, যে এরাই দেবতা, এদেরকে খেতে দাও, এই ফুটবল খেলাই সব থেকে বড় পূজা, এই কথা কিন্তু এরা বলে না, যে মানব সেবার জন্য উনি কত বড়। আপনি আজকে আমি যদি আমার বাড়ির ছেলে মেয়েকে যদি বলি আমার অনুসরণ করো, ওরা হতে পারে করে না, কিন্তু ওরা আমেরিকা গিয়ে একটা জনসমূহকে আকর্ষিত করে নিজে ভারতকে যে মান সম্মান দিয়েছেন, দুঃখ হয় আমরা ওদেরকে ওই মান প্রতিষ্ঠা দিতে পারলাম না, আজকেও দিতে পারছি না। মনে পড়ছে যে উনি তো 5000 বছর আগের লোক, আজকে জন্ম নিয়ে চলে গেছে, তাও কিন্তু ওই বাড়িতে গিয়ে যদি আমরা 1 মিনিটই যদি চেতনা কিছু আসতে পারে, আমি তো যাই মাঝে মাঝে, ওই বাড়িতে যাই, বসি, চেষ্টা করি যে নিজের কিছু জাগ্রত হয়ে যায়, পরপর যাই, আমি দত্ত বাড়িতে পরপর যাই। আর যে কোনো দিন যদি ওই 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোড যাই, যেখানে হ্যাঁ হাইকোর্টে, ওখানে ওনার যে চেম্বার, যেখানে মানে গেলে একবার ওখানে নিশ্চয়ই। আমরা কথা বললাম ভরতরাম তেওয়ারির সঙ্গে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই জোড়াসাঁকো, কাছেই সিমলার দত্তবাড়ি, বিদ্যাসাগরের স্মৃতি, বঙ্কিমচন্দ্রের স্মৃতি, আবার বড়বাজার, অদ্ভুত ডেমোগ্রাফির ডায়নামিক্স। ভরতরাম তিওয়ারি জন্মসূত্রে বাঙালি নন, কিন্তু চিন্তায়, চেতনায়, মননে অনেকের থেকে অনেক বেশি বাঙালি, কথা বলে যা বুঝলাম। আবারও বলছি, বড়বাজারের ব্যবসা শুকিয়ে যাচ্ছে, অ্যাড্রেস করছেন বাঙালির সমস্যাকে, অবাঙালি ব্যবসায়ীর সমস্যাকে। ব্যবসা যদি শুকিয়ে যায়, অর্থনীতি শুকিয়ে যায়, তাকে পুনর্জীবিত করতে পারবেন কিনা সময় বলবে। আপনার চোখ থাকবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল।